তেহরানের বিভিন্ন তেল ডিপোতে ইসরায়েলি হামলা, তেল আবিব জুড়ে পাল্টা আঘাত ইরানের, সমঝোতার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, মজুদ বাড়লেও রেশনিংয়ে তেল বিতরণ, বললেন জ্বালানি মন্ত্রী। ২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত। শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়া সহ ৬ জন। মেয়েদের দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়, পুরস্কার বিতরণে রাষ্ট্রপতি। এবং সহযোগী সহ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার, নেওয়া হয়েছে ১৪ দিনের পুলিশ হেফাজতে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। ইরানের রাজধানী তেহরানের তেল ডিপো ও পরিশোধনাগারে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে তেহরান জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাজধানীর সব রাস্তা যেন আগুনের নদীতে পরিণত হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের উদ্ধারকারীরা ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ২ সেনা নিহত হয়েছে। এদিকে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি দেশটির সম্ভাব্য নেতাদের হত্যা করা হতে পারে বলেও হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। ইরানে চলমান সংঘাত বন্ধে যে কোনো ধরনের সমঝোতা প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকিও দেন তিনি। শনিবার এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন তেহরানের আর কার্যকর কোনো সেনাবাহিনী থাকবে না, অথবা ক্ষমতায় কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না। এদিকে সংঘাত শুরুর ১ সপ্তাহ পার হলেও লড়াইয়ের তীব্রতা কমেনি। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, হামলার কারণে অনেক মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কেশম দ্বীপে একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে। এই হামলার ফলে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই হামলার গুরুতর পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। দেশটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, তার দাবি, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য কখনোই অর্জন করতে পারবে না। তবে এসব অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মিয়ামিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ট্রাম্প আরও বলেন, ইরানের স্কুলে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। এ ঘটনার জন্য খোদ ইরান দায়ী। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ কিছুটা সতর্ক সুরে বলেন, সরকার এখনও হামলার ঘটনাটি তদন্ত করছে। পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ ছাড়া এ অঞ্চলে শান্তি ফেরানো সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। বিশ্বব্যাপী দাম বাড়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে টালমাটাল পুরো বিশ্বের জ্বালানির বাজার। এর রেশ পড়েছে দেশের বাজারেও। মানিকগঞ্জে জ্বালানি তেলের দাম হুহু করে বেড়ে যাওয়ায় ডিজেল, পেট্রোল ও অকটেন মজুত করতে শুরু করেছেন খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। এতে করে জেলা জুড়ে দেখা দিয়েছে কৃত্রিম সংকটের শঙ্কা। তেলের দাম বাড়ে, এই কারণে বাড়তি তেল নিয়ে রাখলাম,
এমনি একটা করে নিতাম, আজকে 4টে নিলাম। তেলের দাম বাড়লে কৃষক বিশাল ক্ষতিগ্রস্ত। যেভাবে তেল চলছে তো এরকম কোনো সংকট হয় না এখনো। ফিলিং স্টেশন এবং পাইকারি তেল ব্যবসায়ীরা বলছেন তেলের সরবরাহ এখন পর্যন্ত রয়েছে স্বাভাবিক, তবে গ্রাহকের চাপ স্বাভাবিকের চেয়ে ৩-৪ গুণ বেশি। সংকট এড়ানোর জন্য কেউ নিয়ে মজুত রাখতে চায়। অসাধু ব্যবসায়ীরা তো আর সরাসরি আইসা ওইভাবে তেল নেয় না, তারা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করিয়া তেল নেয়। জেলা প্রশাসক বলছেন তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা। অতিরিক্ত তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করার কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। তেলের দাম সেটির হচ্ছে গিয়ে ন্যাশনাল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়। সেটি যখন সরকার যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটি বাস্তবায়ন করব। রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন যানবাহনের চালকরা জানান তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ায় অনেকেই আগেভাগেই তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ কমানো হয়েছে অর্ধেকেরও বেশি। বন্ধ রাখা হয়েছে ডিলারদের জ্বালানি সরবরাহ। এতে সেচ প্রকল্পে জ্বালানি না পাওয়ায় সংকটের শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। বাজার নিয়ন্ত্রণে এখনই নিতে হবে প্রশাসনের কঠোর পদক্ষেপ, তা না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে স্থানীয় সিন্ডিকেট সাধারণ মানুষের পকেট কাটবে, এমনটাই শঙ্কা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত জানিয়ে সবাইকে জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় কথা বলেন মন্ত্রী। দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুদ বাড়বে বলেও দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকট নেই, তবে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হবে। আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন এটা ঠিক হবে না। রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রতা সাধনে এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, যথাযোগ্য মর্যাদায় 25 মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। আর স্বাধীনতা দিবসে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। সামনে ঈদ উল ফিতর, এরপরেই 25শে মার্চ, আর একদিন বাদেই স্বাধীনতা দিবস। ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং দিবসগুলো নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক বসে সচিবালয়ে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরাবরের মতো যথাযোগ্য মর্যাদায় 25শে মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। আর 26শে মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ মাননীয় রাষ্ট্রপতির, মাননীয় প্রধানমন্ত্রীর এবং মন্ত্রী পরিষদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গেলবারের মতো পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে ঈদযাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো সৃষ্টি হয়, এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে এডিশনাল আইজিপি আছেন। মব ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখলাম নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। পরে তদন্তে দেখা গেল তার সাথে তার নিজের সৎ বাবা জড়িত। এইভাবে আরো দুই একটা ঘটনার কথা আমরা জানি, চট্টগ্রাম ঘটনা জানি, আমরা অ্যাড্রেস করছি। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না।
7 মার্চের ভাষণ প্রচার ও ছাত্রলীগের কার্যক্রম ঘিরে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ দলটি নানা কর্মসূচি ঘোষণা দিলেও প্রকাশ্যে তাদের দেখা যাচ্ছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নারীর অধিকার নিশ্চিতে সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। এবছর শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 6 জন। আরও জানাচ্ছেন আফরিন পপি। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। চলতি বছর শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সহ 6 নারী। রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারী পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে 8 বিভাগে 39 জন নারীর মধ্যে 5 নারীকে দেওয়া হয় এ সম্মাননা। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। জানান, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয় বলে জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীর অগ্রযাত্রা মানেই দেশ ও জাতির অগ্রযাত্রা। এই অভিযাত্রায় নারী পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। এ সময় বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় নারী শক্তি ও নেতৃত্বের শক্তিতে সাহস উল্লেখ করে নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকারের আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নারীর শক্তি তার দৃঢ়তায় আর নেতৃত্বের শক্তি তার সাহসে। তার মন সদা কেঁদেছে দেশের নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বজ্রকণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসনের শোষণের বিরুদ্ধে। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায় বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথপ্রদর্শক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার জেড এম জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন তারেক রহমান। আফরিন পপি, মোহনা সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা ফয়সাল সহ তার সহযোগী আলমগীর হোসেনকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI বিষয়টি নিশ্চিত করেছে। 2 আসামিকে ভারতে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 11 দিন পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি অমর 21শে বইমেলা। এবছর বইপ্রেমী ও দর্শনার্থীর উপস্থিতি কম, বিক্রিও হাতে গোনা। সব মিলিয়ে বই পাঠক ও প্রকাশনা অর্থনীতির এই বড় আয়োজন চলছে অনেকটা ধীর গতিতে। দর্শনার্থী লেখকদের দাবি, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মেলা শুরু হওয়ায় চিরাচরিত সেই আবহে পরিবর্তন এসেছে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। নতুন বইয়ের মলাটের গন্ধ আর নান্দনিক সব স্টল। প্রতিদিনই আসছে নতুন লেখকদের বই। প্রাণের উচ্ছ্বাস আর বাঙালির আবেগের অনন্য 21শে বইমেলা প্রতি বছরের মতোই শুরু হয়েছে, কিন্তু এবার তেমন জমে উঠছে না। অন্যান্য বারের তুলনায় একটু জনসমাগম কম,
তারপরেও যারা বই পড়ে, বই প্রেমী যারা, তারা মেলায় আসছে। পাঠক পাঠিকার যে একটা সমারোহ থাকতো গত বছরগুলোতে, এবছর তুলনামূলকভাবে এটা কম মনে হচ্ছে আমার কাছে। এবার মেলাতে এসেছি, ভালো লাগছে না কারণ অতটা লোকজন নেই আর কি। সোহরাওয়ার্দী উদ্যান অংশের একাদশ দিনের চিত্র এটি। নেই দর্শনার্থীদের আনাগোনা। নামকরা প্রকাশনা সংস্থার স্টলগুলোতে বই প্রেমীদের সংখ্যাও হাতে গোনা। লেখকদের পদচারণা নেই উল্লেখযোগ্যভাবে। আগে বেশি মজা পেতাম, এবার একটু কম কম্পেয়ার টু আদার ইয়ার্স, কিন্তু এইবার অতটা না। বই তো সবসময় বাচ্চার জন্য এমনিও কেনা হয়, বইমেলা লাগে না, এমনিও কিনি, আর নিজের ব্যস্ততার কারণে একটু কমই পড়া হয় আর কি। বইমেলা মানেই পাঠক লেখকদের মিলন মেলা, অন্যদিকে প্রকাশনা অর্থনীতির একটি বড় আয়োজন। প্রকাশকরা বলছেন দর্শনার্থী এবং বই প্রেমীদের আনাগোনার পাশাপাশি কমেছে বই বিক্রির সংখ্যাও। মেলাটা হচ্ছে ধরেন প্রকাশনীদের জন্য হচ্ছে একটা ফ্লপ প্রজেক্টও বলতে পারেন আর কি। যেটা আশা ছিল সেরকম বেচা বিক্রি হচ্ছে না। লেখকদের দাবি বইমেলার আয়োজনে ধীরগতি, জাতীয় নির্বাচন আর রমজানের কারণে এবার জমে উঠছে না আবেগের এই মেলা। এবার রোজা রমজানের দিন, গত কিছুদিন আগে নির্বাচন গিয়েছে, এবার মেলার পরিমাণটা মানে দিনটাও খুব কম। আমাদের বাঙালি জাতিসত্তার মধ্যে আমাদের ধর্মটাও কিন্তু খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা একই সাথে ধর্মপ্রাণ, একই সাথে সাহিত্যিক। রোজার সামনে ঈদ চলে আসবে, এই কারণে হয়তো একটু। 21 গ্রন্থমেলার একাদশ দিনে নতুন বই এসেছে 75টি। সব মিলিয়ে নতুন বই এসেছে 833টি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। বারবার কারসাজির কারণে পুঁজিবাজারে আস্থা সংকট রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির। বিকেলে পল্টনে সিএমজেএফ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। আর বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে নিয়ম বহির্ভূত তালিকাভুক্তি বন্ধের তাগিদ দেন বক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। 1.5 দশক ধরেই বারবার আক্রান্ত হয়েছে দেশের শেয়ার বাজার। কখনো অর্থলোপাট, কখনো কালো তালিকার থাবায় মুখ থুবড়ে পড়ে গুরুত্বপূর্ণ খাতটি। আর এসব কারণেই পুঁজিবাজারে আস্থা হারান বিনিয়োগকারীরা। গেল 18 বছরে আর্থিক খাতটির এমন নানান চিত্র তুলে ধরে সিএমজেএফ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, শেয়ার বাজারের মাফিয়া খ্যাত কোম্পানির বিরুদ্ধে 1488 কোটি টাকা জরিমানা করা হয়েছে। শুধু যে অর্থদণ্ড সেটা না, আমাদের যে ইন্সপেকশন থেকে শুরু করে ওখানেও কিন্তু বেশ কিছু অনগোয়িং ম্যাটার্স যাচ্ছে। এটা দেখেছিলাম যে ব্যাংকিংয়ে একজনের মাফিয়া ছিল, যাদের ব্যাংকে কেউ কখনো ইন্সপেকশন করতে যেতে পারতো না, কেউ কখনো কিছুই করতে পারতো না, সেরকম যাতে অবস্থা তৈরি না হয়। আর এনবিআর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের নামে জুয়া খেলার এই ট্যাবু ভাঙতে হবে। আমাদের পলিসি মেকারদের মধ্যে অনেকে মনে করে এটা একটা জুয়ার বাজার, এটা বোধহয় যে ছোটবেলায় যে কি বলে লোকজন 3 তাস খেলতো, ওই টাইপের একটা জিনিস। এটা না থাকলে কোনো ক্ষতি নেই। এই ট্যাবুটাও ভাঙতে হবে। পৃথিবীর কোনো দেশ পুঁজিবাজারকে স্ট্রং না করে কোনো দিন কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে পারে নাই। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনা গেলে পুঁজিবাজার স্থিতিশীল হবে। মানুষের মধ্যে আস্থাহীনতা ঘটেছে, বিনিময়ের একটা উপযুক্ত জায়গা হবে যেখানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং সাথে সাথে যাতে মার্কেটের রেগুলেটররা নিজেরাই এমনভাবে নিশ্চিত করেন যাতে করে সাধারণ জনগণ স্বস্তি পায় যে আমাদের অডিট ব্যবস্থা ঠিক আছে। অর্থনীতির গণতন্ত্রায়নে মানুষের অংশগ্রহণ নিশ্চিত হলে পুঁজিবাজার সহ সার্বিক অর্থনীতি গতিশীল হবে বলেও মনে করেন তিনি। যেখানে আমরা সবাই অংশগ্রহণ করব এবং একে অপরের সাথে আপনার বিনিময় করব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জনস্বাস্থ্যকে পাশ কাটিয়ে একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তাই অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তর জরুরি বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। রাজধানীর সিডাপে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশে 15 বছর বা তার বেশি বয়সী 2,13,00,000 মানুষ তামাক ব্যবহার করে বলে জানা যায় আলোচনা থেকে। প্রতি বছর তামাকজনিত রোগে মৃত্যু হয় প্রায় 2 লাখ মানুষের, যা দৈনিক গড়ে 546 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে ঢাকা 4 এবং ঢাকা 16 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই 2 আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ ইস্যু করে পরবর্তী শুনানির জন্য 8 জুন দিন নির্ধারণ করেন আদালত। দুপুরে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত এই দুটি নির্বাচনী পিটিশনকে শুনানির জন্য প্রাথমিকভাবে গ্রহণ করে আগামী 8ই জুন প্রতিপক্ষের প্রতি যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশের ফেরতের দিন ধার্য করা হয়েছে। আদালত সুস্পষ্টভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে এই দুটি নির্বাচনী এলাকার সঙ্গে সম্পৃক্ত নির্বাচনী প্রত্যেকটি সরঞ্জাম, ব্যালট পেপার, মুড়ি, আপনার বক্স, সমস্ত কিছু সংগ্রহ করার জন্যে আমার সঙ্গে রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। সুফিপন্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের আহ্বানে রাজধানী পল্টনে পীর মাশায়েখদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদী ইসলামের সুফি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ বিদেশের 5 শতাধিক পীর মাশায়েখ, ইসলামী গবেষক ও তরিকতপন্থীরা অংশ নেন। সুফিবাদের মূল শিক্ষা সহনশীলতা ও মানব কল্যাণের বিভিন্ন দিক উল্লেখ করেন বক্তারা। বিভিন্ন তরিকার অনুসারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রয়োজন উল্লেখ করে ইমাম কুদরতে খোদা সুফি ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তেহরানের বিভিন্ন তেল ডিপোতে ইসরায়েলি হামলা, তেল আবিব জুড়ে পাল্টা আঘাত ইরানের, সমঝোতার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, মজুদ বাড়লেও রেশনিং এ তেল বিতরণ, বললেন জ্বালানি মন্ত্রী। 26 মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত। শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়া সহ 6 জন। মেয়েদের দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়, পুরস্কার বিতরণে রাষ্ট্রপতি। এবং সহযোগী সহ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার, নেওয়া হয়েছে 14 দিনের পুলিশ হেফাজতে। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।